আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয়ে কথা না বলেই পারলাম না। অ্যা মনে হয় আমাদের সবারই এ বিষয়ে ২-৪ টে কথা বলার আছে। কারণ এই যে মর্মান্তিক অ্যা দুর্ঘটনা উত্তরায় ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, এটা নিয়ে আমাদের ভয়েস রেইজ না করলে আসলে অ্যা আর কোনো উপায় দেখতেছি না। কারণ একের পর এক এরকম দুর্ঘটনা কিন্তু ঘটেই চলছে। হ্যাঁ, আমাদের ঢাকা সিটি এটা একটা ডেন্সলি পপুলেটেড আ এরিয়া। কিন্তু পপুলেটেড থেকে এটা তো পলিউটেড হয়ে যাচ্ছে। পলিউটেড ইন a সেন্স আ দেখা গেছে যে একটা বিল্ডিং এর ভিতরে ৭ টা ৮ টা রেস্টুরেন্ট আমরা চোখের সামনে দেখতেছি। কিন্তু আমরা বলতেছি না কিছু। আমরা ঠিকভাবে চেকও করছি না যে তারা ঠিকভাবে সেফটি প্রিকশন নিয়ে সেই রেস্টুরেন্ট গুলো চালাচ্ছে কিনা। সেরকমই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেটা হচ্ছে আ একটা ট্রেনিং ফ্লাইট যেটা একটা যুদ্ধবিমান সেটা বিধ্বস্ত হয়েছে স্কুলের প্রাণকেন্দ্রে। যেটা আ হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? আ যদিও আমাদের দেশটা খুবই ছোট, তারপরেও আ যদি বিমান বাহিনী চায়, এ সমস্ত ট্রেনিং ফ্লাইট কিন্তু আ দেশের অন্যান্য রানওয়ে থেকেও ফ্লাই করাইতে পারে। যেমন আমি অত এক্সপার্ট না এই বিষয়ে। তারপরেও বিভিন্ন মানুষের বক্তব্য শুনে যা বুঝলাম যে সৈয়দপুরে যে এয়ারপোর্টটা আছে, ওখানে যে রানওয়েটা আছে সেখান থেকেও চাইলে প্লেন ফ্লাই করানো যায়। মানে জেট প্লেনগুলো ফ্লাই করানো সম্ভব ওখান থেকে। তো হোয়াই ঢাকা সিটি? ঢাকা সিটি থেকেই কেন? এবং ঢাকার শুনলাম যে শাহজালাল যে বিমানবন্দর আছে সেখানে রানওয়ে ছাড়া পুরাতন বিমানবন্দর থেকেও এই জেট প্লেনগুলো ফ্লাই করানো যায় না। টেক অফ বা ল্যান্ডিং করানো যায় না। তো সেক্ষেত্রে আমরা কেন এত সেন্ট্রালাইজেশন এর দিকে আসতেছি? সবকিছু কেন ঢাকার ভিতরে হতে হবে? যেমন এই যে নৌবাহিনীর সদর দপ্তর, এটা কি এখানে হওয়ার দরকার আছে? এটা তো যেখানে এটার প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি, সেই সমুদ্রের আশপাশে বা নদীর আশপাশে সেখানে হওয়া উচিত। ঢাকা সিটিতে এটা করে লাভটা কি? ঢাকা সিটির এতগুলো জায়গা নিয়ে নৌবাহিনী, বিমান বাহিনী সদর দপ্তর করার মানেটা কি? হ্যাঁ, অনেকে বলছে যে এখানে ঢাকা সিটিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোর নিরাপত্তার জন্যে এখানে এই জিনিসগুলো থাকা দরকার আছে। হ্যাঁ, সেগুলোর জন্য আপনি জ্যামার লাগায় রাখেন, জ্যামিং করার ব্যবস্থা করে রাখেন। তারপরে সেফটির জন্য কিছু বিমান রেখে দেন এখানে। সেফটির জন্য এখানে কিছু বিমান, যুদ্ধ বিমান রেখে দেন, সিকিউরিটির জন্য। এখানে বসেই ট্রেনিং প্র্যাকটিস করাইতে হবে কেন? আর ট্রেনিং মানে কি? ট্রেনিং মানে হচ্ছে আপনি জিনিসটা এখনো শিখছেন। এবং ট্রেনিং বিমান যেগুলো থাকে, এখানে যে বিমানটা ছিল বিজেআই 7 মনে হয়। আমি পারফেক্টলি আপনাকে সবকিছু অ্যাকুরেটলি বলতে পারছি না, কারণ এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না। তো এগুলো শুনছি যে আহ, মানে এগুলো যুদ্ধের ক্ষেত্রেও অপারেশনও এগুলো করে, এগুলো দিয়ে ট্রেনিংও করানো হয় এবং এগুলো দিয়ে অপারেশনও করানো হয়। তো এই বিমানগুলো টেকনোলজি নিয়ে অনেকে কথা বলছে। তো টেকনোলজির যে বিষয়টা, টেকনোলজি তো অ্যাডভান্সমেন্টের কোনো শেষ নেই। সবচেয়ে বড় কথা এগুলো ঠিকভাবে মেনটেন করা হয় কিনা। যে কোনো যন্ত্র আপনি মেনটেন করলে বছরের পর বছর টিকে। মেনটেনেন্স গুলো হয়তো বা ঠিকভাবে হয় না, সেদিকে নজর দেওয়া উচিত। প্রথম কথা, এখানে ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন। ঢাকা সিটি থেকে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ঢাকার বাইরে নিয়ে যাওয়া দরকার, যেমন এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কিন্তু চাইলেই এখন মাদারীপুর বা ময়মনসিংহ এদিকে নিয়ে যাওয়া যেতে পারে। এটা একটা বিষয়। ২ নাম্বার হচ্ছে এই সমস্ত ট্রেনিং, যে সমস্ত ইস্যু আছে, এগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। নৌবাহিনী, বিমান বাহিনী ট্রেনিং বা পুলিশের ট্রেনিং, আর্মি ট্রেনিং, এগুলো তো ঢাকার বাইরেই হয় সাধারণত জেনেছি। তো হয় মানে এয়ারফোর্স এটা হবে না কেন? বাইরে করলে সমস্যা কোথায়? তৃতীয় কথা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে নিজেদেরকে। অহেতুক মানে যেসব বিষয়ের প্রয়োজন নাই, সেগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম না করে নিজেদের কনসাসনেস বাড়াতে হবে। কার বাসায় কোন অবৈধ সম্পদ আছে সেগুলো ধরতে না যেয়ে চোখের সামনে বিদ্যমান যে সমস্ত অসুবিধা আছে সেগুলো নিয়ে মানে ভয়েস রেইজ করতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এ 5টা রেস্টুরেন্ট। আপনি তো মানে দেশের সুনাগরিক হিসাবে আপনি যাইয়া আপনার মহল্লায় পাড়ায় জিজ্ঞাসা করতে পারেন ওই বিল্ডিং এর ওনারের কাছে যে আপনি যে 5টা বিল মানে 5টা রেস্টুরেন্ট এই বিল্ডিং এ দিলেন, একটা বিল্ডিং এর ভিতর 5টা রেস্টুরেন্ট দেয়া কি সেফ? আর কি কি সেফটি প্রিকশন আপনি মেনটেন করছেন? শুধুমাত্র যে বিমান দুর্ঘটনায় এদেশের শিশু কিশোররা মারা গিয়েছে তা কিন্তু না। এরকম বহুবার আগুন লেগে মারা গিয়েছে, বিল্ডিং ধসে মানুষ মারা গিয়েছে, তারপরে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। এসব বিষয়ে নিজ মানে নাগরিকদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র সরকার এবং এই আহ, যে সমস্ত সরকারি বাহিনী, তারপরে সরকারি যে সমস্ত মন্ত্রণালয় বা সরকারি যে সমস্ত আমলারা আছে এদের উপর নির্ভর করে থাকলে তো হবে না। আরেকটা বিষয় হচ্ছে সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারবেন আপনি। আপনি নাগরিক, আপনি বলতে পারেন, শুধুমাত্র সেটা কিন্তু বিরোধী দলের দায়িত্ব না। আরেকটা হচ্ছে শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে তো থাকলে হবে না। সরকার সব দিকে কি নাক গলাতে পারবে? আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে মানে
এয়ার বেইজের কাছে এরকম একটা বড় স্কুল বা বড় একটা কলেজের স্থাপনা হচ্ছে, এটা কেন হইতে দেওয়া হইলো? এখানে তাহলে রাজুকের এটা দেখা উচিত ছিল। রাজুক যেহেতু এটা দেখে নাই, তাহলে আপনার উচিত ছিল রাজুকের বিরুদ্ধে কমপ্লেইন দেয়া। আপনি নাগরিক হিসাবে আপনি তো দিতে পারতেন কমপ্লেইনটা, তাইলে রাজুকের বিরুদ্ধে সে বিষয়ে একটা তদন্ত হইতো। তা না আপনারা ই করবেন কি, ভাই ভাই জমি নিয়ে সমস্যা সেটা নিয়ে মামলা করবেন, পারিবারিক বিষয়ে মামলা করবেন, বউ 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 জামাই সমস্যা এগুলো নিয়ে দেখবেন যে আমাদের ওখানে মামলা দিয়ে ভরা। তারপরে কি দিয়ে মামলা দিয়ে ভরা কোর্টগুলো? সেগুলো হচ্ছে মাদক নিয়ে মামলায় ভরা। কিন্তু কোনো ক্রুশিয়াল সামাজিক কোনো বিষয়ে আপনারা ভয়েস অ্যাওয়ার করবেন না, অ্যাওয়ারনেস আপনাদের নাই। আপনারা শুধু নিজেদের কোন্দাকুন্দির ভিতরে আছেন, নিজেদের নিয়ে পারাপারির মধ্যে আছেন। চোখের সামনে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আপনারা কথা বলবেন না। বাড়ির সামনে দুনিয়ার জায়গা নিয়ে বাড়ি বানানোর মাল সামানা ফালাইয়া বিল্ডিং বানাইতেছে, সে বিষয়ে আপনারা কিছু বলবেন না। রাস্তার পাশে ময়লা ফেলায় রাখতেছে, সে বিষয়ে আপনাদের কোনো ভয়েস নাই। মোড়ের ভিতরে ছেলে পেলে জড়ো হয়ে আড্ডা দিচ্ছে, ইপটিজিং করতেছে, সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন না। এগুলো এগুলো তো 90-এর দশকে আমরা যেহেতু লেট 90s কিড, আমরা এগুলো দেখছি যে পাড়ার মুরব্বী বড় ভাই তারা দাঁড়ায় একটা কথা বললে এলাকার লোকজন শুনছে। এখন কিন্তু সেগুলো নাই। এখন কোন জেনারেশনে আমরা চলে এসেছি তা জানি না। এখন শুধু অহেতুক আন্দোলন সংগ্রাম, এবং আন্দোলন সংগ্রামের যে বিষয়গুলো সেগুলো খুব বস্তুনিষ্ঠ না। তো এই সমস্ত বাদ দিয়ে এই ছেলে মেয়েদের যারা মারা গিয়েছে এদের 5 কোটি 10 কোটি টাকা দিলেও কিন্তু মানে এটা একটা অপূরণীয় বিষয়। আপনি একটা ছেলে মেয়ে জন্ম দেয়া এত কঠিন, কত কঠিন যাদের নাই তারা জানে। কিন্তু আপনি 5 কোটি টাকা দিলে সেই বাবা মা সেই টাকা দিয়ে কি করবে? তার বাচ্চাটা তো থাকতেছে না। 5 কোটি টাকায় হয়তো বা তার জীবনটা একটু স্বাচ্ছন্দ্যময় হবে, আর একটু সহজলভ্য হবে, লাইফে হয়তো বা একটু কমফোর্ট আসবে, কিন্তু তার বাচ্চাটাকে কি সে ফেরত পাবে? আর যারা নিহত হয়নি, আহত, ওদের 1 কোটি দেওয়ার কথা শুনছি। 1 কোটি টাকা দিয়ে এই বাচ্চাটা কি করবে? তার দেহের দেখা গেছে 30 থেকে 50 ভাগ পুড়ে গেছে। এই পোড়া শরীর নিয়ে 1 কোটি টাকা দিয়ে সে কি করবে বলেন? তো নিজেদেরও সেফটি সিকিউরিটি ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আর একটা হচ্ছে সরকারেরও উচিত আহ, এইসব বিষয়ে খেয়াল রাখা। কারণ হচ্ছে শুধুমাত্র আপনার মানে এত বছর আমরা দেখছি শুধু ম্যাটেরিয়ালিস্টিক, মানে এখানে আমাদের এখানে ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট মানে এই রাস্তা ভালো হয়েছে, এই বড় ব্রিজ হয়েছে, এই কলকারখানা হয়েছে, মানে সামগ্রিকভাবে আপনার উন্নতি হয়েছে। কিন্তু মানুষের যে সবচেয়ে বড় একটা মানে জনবল জনশক্তি, একটা দেশের সবচেয়ে বড় আপনার ইমপ্রুভমেন্ট হয় যখন আপনি আপনার ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে পারবেন। সেই বিষয়ে কোনো সরকার এ যাবৎকালে এ দেশে কাজে লাগায় নাই। মানে মানুষ, মানে আমাদের দেশে দেখবেন যে প্রচুর পরিমাণে গ্রাজুয়েট আছে এবং মাস্টার্স ডিগ্রির অভাব নাই, কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিতরেই নাই। ভোকেশনাল যদি হচ্ছে ভোকেশনালি মানে দেখা গেছে ডিপ্লোমা করায় একটা বিষয়ে একটা মানুষ স্কিলফুল বানাইতো, সে কিছু করে খাইতে পারতো। কিন্তু এই দেশে বহুত মানুষের ডিগ্রি আছে কিন্তু সে স্কিলফুল না, এই জন্য সে কাজ পায় না। তো এইসব কথা আজকে আপনাদের সামনে একটু না বলেই পারলাম না, কারণ আর কতদিন চুপ করে থাকবো বলেন? সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।